বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞানের তাপ ও তাপমাত্রা অধ্যায়ে তাপ সঞ্চালন প্রথম একটা ভিডিওর পরে আমরা দ্বিতীয় ভিডিওতে তাপ ও তাপ সঞ্চালন নিয়ে আলোচনা করছি। যারা প্রথম ভিডিওটা দেখেনি তারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে আসবে। এই অধ্যায়ে যে অঙ্কটা আছে এবং এই অধ্যায়ে বিভিন্ন যেভাবে অঙ্ক আসে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে এবং অঙ্ক করে দেওয়া আছে তোমাদের। তাপের পরিবহন, আমরা এখানে দেখো তাপের পরিবহন, এখানে তাপের সঞ্চালন বলতে আমরা জানি তাপ সঞ্চালন মানে কি, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে তাপ কিভাবে যায়। তাহলে সে তাপ সঞ্চালনের তিনটা মাধ্যম, এক পরিবহন, পরিচালন এবং বিকিরণ। তাপ সঞ্চালনের কটা মাধ্যম? তিনটা: পরিবহন, পরিচালন ও বিকিরণ। এখন তাপ পরিবহন, আমরা জানি যে গরম তরকারি বাটিতে যদি আমরা একটা চামচ রেখে দিই, সেই চামচে কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো তাপমাত্রা চলে আসছে। আমরা যদি পাশে দাঁড়াই, কোনো জায়গায় আগুন জ্বলছে তার পাশে দাঁড়াই, তাহলে দেখবো যে আমাদের গায়ে তাপ লাগছে। এভাবে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন হয়। তাহলে তাপ কিসের ভিতর দিয়ে যায়? কঠিন পদার্থের মধ্যে তাপ পদার্থগুলো যেমন লোহা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা এগুলো তাপ পরিবহন করে। দেখো কঠিন পদার্থের মধ্যে লোহা, তামা, দস্তা এগুলোর মধ্যে তাপ পরিবহন হয়। তার রান্নার জন্য ধাতু তৈরি হাঁড়ি ব্যবহার করা হয়। তাহলে ধাতু তৈরি হাঁড়ি ব্যবহার করা হয় কেন? যদি বলে যে মাটির হাঁড়ি আর ধাতু তৈরি হাঁড়ির ভিতরে, পিতলের হাঁড়ি বা তামার হাঁড়ি ভিতরে কোনটা ব্যবহার করা সুবিধাজনক? তামার হাঁড়ি ব্যবহার করা সুবিধাজনক বা লোহার হাঁড়ি ব্যবহার করা সুবিধা, কারণ এটার ভিতরে তাপ তাড়াতাড়ি সঞ্চালিত হয়। তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন হয়, সহজেই গরম হবে এবং ভাত তাড়াতাড়ি রান্না হবে। অধাতু যেমন কাঠ, সুতি কাপড়, মাটি এসব তাপ পরিবহন করা খুব কম। তাহলে এগুলোর ভিতর খুব কম, তাই গরম হাঁড়ির ধরার জন্য কাপড়ের টুকরা ব্যবহার করি। এই কারণে রান্নার জন্য কাঠের নোড়ানি ব্যবহার করা সুবিধাজনক। তাপ পরিচালন, এখন তাহলে তাপ এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে তাপ, তাহলে প্রথমে আমরা তাপ পরিবহন দেখলাম, তারপরে এটাতে আমরা দেখি তাপ পরিচালন। তাহলে কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। কঠিন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় কোন পদ্ধতিতে? পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত কঠিন মাধ্যম যেগুলো আছে। হম কঠিন পদার্থগুলো নিজেরা স্থান পরিবর্তন করতে পারে না, তারা কেবল নিজেদের স্থান কাঁপতে পারে। মানে এই যে ধরো, আমি যদি একটা কঠিন পদার্থের কথা চিন্তা করি, এই একটা কঠিন পদার্থ ধরো একটা লোহার রড, এই লোহার রডটার কথা যদি আমরা চিন্তা করি, এই লোহার রডটা যদি এই মাথায় আমরা আগুন ধরে তাপ দিই, তাহলে আস্তে 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 এইখানে পাশের অণু তার পাশের অণুকে ধাক্কা দেবে, তার পাশের অণু তার পাশের অণুকে ধাক্কা দেবে, তার পাশের অণু তার পাশের অণুকে ধাক্কা দিবে, এই মাথা পর্যন্ত চলে আসবে। এইভাবে তাপ সঞ্চালিত হয় কঠিন পদার্থের, তাহলে তার পরিবহন পদ্ধতি সঞ্চালিত হয়। তারপরে পরিচালনা কি? আমরা জানি তরল ও বায়বীয় পদ্ধতিতে তাপ পরিচালনা পদ্ধতিতে সঞ্চালিত হয়। তরল ও বায়বীয় পদার্থে পরিচালনা পদ্ধতিতে সব সঞ্চালিত হয়। পরিচালনা পদ্ধতিতে সঞ্চালিত হয়। এক্ষেত্রে পানির কণাগুলো তাপ গ্রহণ করে, অর্থাৎ পানিতে আমরা যদি হাঁড়িতে টকবগিরি কোনো পানি দিয়ে ফুটাই বা তরকারি রান্নার ক্ষেত্রে ফুটাই, দেখবো উপরে নিচ থেকে একটা মানে ইয়া উঠছে, বুটবুট করছে, বা নিচ থেকে একটা ফোটা ফোটা উপরে পানিতে উঠছে। সেই পানি কণাগুলো তাপ গ্রহণ করে, তাপ শক্তি অর্জন করে গরম পানিগুলো উপরে উঠেছে। ঠান্ডা পানি গুলো নিচে নেমে এসে তাপ গ্রহণ করে। অর্থাৎ দেখো, আমরা যদি একটা হাঁড়িতে এইভাবে একটা হাঁড়ি আমরা ব্যবহার করি, একটা হাঁড়ি যদি আমরা এভাবে ব্যবহার করি, সে হাঁড়িতে যদি পানি দ্বারা পূর্ণ থাকে, হাঁড়িটা যদি পানি দ্বারা পূর্ণ থাকে, তারপরে আমরা দেখবো যে আমরা যদি নিচ থেকে তাপ দিই, নিচ থেকে যদি তাপ প্রয়োগ করি, তাহলে দেখবো যে এখান থেকে একটা ফোঁটা ফোঁটা উপরে উঠছে। এর মানে কি, নিচের এই যে হাঁড়ির সংস্পর্শে পানিগুলো আগে গরম হয়, হাঁড়ির এই যে পাশে যেগুলো পানিগুলো থাকে সেগুলো আগে গরম হয়, এই গরম পানিগুলো ঠেলে উপরে চলে আসে, আর উপরে ঠান্ডা পানিগুলো আস্তে আস্তে নিচে চলে আসে। তার মানে পরিচালন পদ্ধতিতে সঞ্চালিত হয় তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ, সেটা কি নিচ থেকে উপরে ওঠে আর উপর থেকে ঠান্ডা পানিটা নিচে নামে, এভাবে আস্তে আস্তে পুরো অংশটা আস্তে আস্তে গরম হয়ে যায়। এখন আমরা যে দেখে বলছে, তাই আগুনের পাশের থেকে উপরে তাপ বেশি অনুভূত হয়। অর্থাৎ আমরা যদি আগুন জ্বালাই কোনো জায়গায়, যে ধর একটা আগুন জ্বলছে, এখানে আগুন জ্বলছে, এখানে আগুন জ্বলছে, তাহলে এটি পরিচালনা পদ্ধতিতে ঘটে বলে উপরের দিকে বেশি গরম হয়। কেন উপরের দিকে গরম হয় বেশি? কারণ উপরের দিকে পরিচালনা পদ্ধতিতে সবসময় উপরে ঠান্ডা বাতাসটা নিচে নেমে এসে নিচের গরম বাতাসটা উপরে চলে যায়, সেজন্য পরিচালনা পদ্ধতিতে তাপ উপরেটা বেশি ঘটে যায়। বিকিরণ, যার কোনো মাধ্যম প্রয়োজন হয় না, ওই দুটোতে মাধ্যম প্রয়োজন হলো, একটা কঠিন লোহা টোহা কিছু লাগিয়েছে পরিবহন পদ্ধতিতে, পরিচালন পদ্ধতিতেও তরল লাগিয়েছে, আর বিকিরণে কোনো মাধ্যম লাগে না। আমরা যদি সূর্য থেকে যে চাপটা আসছে পৃথিবীতে, সেটি একটা বিকিরণ পদ্ধতিতে আসছে। আমরা যদি কোনো জায়গায় আগুন থাকে তার পাশে যদি দাঁড়িয়ে থাকি, আমরা যদি আগুন থাকে কোনো জায়গায় আগুন থাকে তার পাশে যদি আমরা দাঁড়িয়ে থাকি, ধরো এটা একটা আগুনের অংশ, তার পাশে যদি আমরা দাঁড়িয়ে থাকি, তাহলে দেখতে পাবো যে এই আগুনের অংশ থেকে আমাদের তাপ, আমরা যতই দূরে দাঁড়িয়ে থাকুক কিছুটা তাপ আসবে। তাহলে এখানে কোনো মাধ্যম নাই, তারপরেও আমাদের এখানে তাপ আমাদের কাছে চলে আসছে। দেখছো, তারপরে আমাদের এখানে তাপ চলে আসছে। তার মানে কি, এটা কি পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে।
বিকিরণ পদ্ধতিতে পরিবহনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। তাহলে এক স্থানে অন্য স্থানের জন্য মাধ্যমের প্রয়োজন নাই। পরিবহন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন আছে, পরিচালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন আছে, বিকিরণ পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন নাই। পরিবহন পদ্ধতিতে কঠিন পদার্থে হয়, পরিচালন পদ্ধতিতে তরল পদার্থে, তরল ও গ্যাসীয় পদার্থে হয়, আর বিকিরণ পদ্ধতিতে কি মাধ্যমের প্রয়োজন নাই। তাহলে আমাদের সূর্য আমাদের তাপের মূল উৎস, আমাদের কাছে পৌঁছায় সূর্য থেকে তাপ আসে বিকিরণের মাধ্যমে। তাহলে আমরা যদি দেখব যে আগুন যদি আমরা জ্বালানি যাই, আগুনের উপরের দিকে সবচেয়ে বেশি তাপ উৎপন্ন হয় এই পাশের থেকে। কেন পাশের থেকে বেশি উৎপন্ন হয়? কেন? তো বিকিরণ পদ্ধতিতে আসছে, এখানে বিকিরণ পদ্ধতিতে আসছে। কিন্তু উপরের যে অংশটা, সেই পদ্ধতিতে দুই পদ্ধতিতে তাপ যায়। এক হলে পরিচালন পদ্ধতিতে, আর একটা বিকিরণ পদ্ধতি। পরিচালন পদ্ধতিতে ঠান্ডা উপরে, ঠান্ডা নিচে নামে, নিচের গরমটা উপরে ওঠে, এক পরিচালন। আর বিকিরণ পদ্ধতির জন্য উপরে, সেজন্য যে কোনো গরম আগুনের উপরে যদি আমরা হাত দিই, উপরের দিকে হাত দিই, তাহলে বেশি তাপ অনুভূত হয়। কোন পদার্থ তাপ বিকিরণ করলে তাপ বিকিরণ বলে। আবার কোন পদার্থ তাপ শোষণ করলে তাকে আমরা বলি শোষক। কোন পদার্থ তাপমাত্রার জন্য তাপ বিকিরণ বা শোষণ করলে তাকে তাপীয় বিকিরণ বা তাপ শোষণ বলে। এখন দেখো, আমরা এই যেখান থেকে সূর্যের কাছে মধ্যে হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাস পরিণত হয়ে তাপ আলো উৎপন্ন করে। সূর্যের মধ্যে দেখো হাইড্রোজেন গ্যাস, আর সূর্যের ভিতরে হাইড্রোজেন গ্যাস, এই যে সূর্যের মধ্যে হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে পরিণত হয়ে তাপ আলো বিকিরণ করে। সূর্যের ভিতরে যে গ্যাসটা থাকে, সেই গ্যাসটা যদি অনবরত আগুন ধরে জ্বলে, এর ফলে হিলিয়াম গ্যাস উৎপন্ন হয়। তাপ ও আলো তড়িৎ চৌম্বক তরঙ্গের মাধ্যমে মহাশূন্যের মধ্যে দিয়ে পৃথিবীতে আসে এবং পৃথিবীতে বসবাসযোগ্য তাপমাত্রা উৎপন্ন হয়। ফলে দিনের বেলা আমরা পৃথিবীর কোন অংশে যে পরিমাণ তাপ শোষণ করে, তার থেকে কম চাপ শক্তি বিকিরণ করে। ফলে দিনের পৃথিবী উত্তপ্ত থাকে, আর রাত্রে কোনো তাপই আসে না, শুধু তাপ বিকিরিত হয়। সেজন্য রাত্রে আস্তে আস্তে তাপমাত্রা কমে যায়। ফলে একে বলে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। তার মানে কি? তাপ শক্তি বিকিরণ করে, ফলে দিনের পৃথিবীর কোনো অংশ উত্তপ্ত হয়ে যায়। রাতের বেলা দেখো, রাতের বেলায় পৃথিবীর অংশে বেশি পরিমাণ তাপ শক্তি বিকিরিত হয়, তাকে শীতল হয়। বায়ুমণ্ডলের কিছু অংশ যেমন কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, মিথেন ইত্যাদি তাপ বিকিরণে বাধা প্রদান করে বলে। মানে এই যে তাপটা চলে যাবে, সারাদিনে যে তাপটা ছিল, সন্ধ্যা লাগার সাথে সাথে তাপগুলো চলে যেতে শুরু করবে, মানে নিজের বাড়ি চলে যাবে, সূর্যের উপরে চলে যাবে। কিন্তু যাইতে যাবে নাকি? এই যে কার্বন ডাইঅক্সাইড বাধা ঠিকই, কিন্তু কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, মিথেন এগুলা ওই তাপটাকে যাইতে দেবে না, আটকে রাখবে। সেই জন্যই দিনে আমরা আস্তে আস্তে পৃথিবীর উত্তপ্ত হয়ে যায়। একে বলে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। সেই জন্যই আমরা মেঘ যখন জমে, মেঘের সময় দেখবা যে পৃথিবীর উপরে এই যেমন এমন ভাবে ধরো মেঘের উপরে একটা আচ্ছাদন হয়ে যায়, মেঘে পানির একটা আচ্ছাদন হয়ে যায়, কুয়াশার মেঘের উপরে একটা আচ্ছাদন হয়ে যায় পৃথিবীর উপরের দিক। এই আচ্ছাদন থাকার কারণে পৃথিবী থেকে সারাদিন যে পরিমাণ তাপটা যায়, সেই তাপটা আর এই আচ্ছাদন ভেদকের উপরে যেতে পারে না, সেজন্য এই তাপটা পৃথিবীর বুকে আটকা থাকে। সেজন্য মেঘ হইলে, আকাশে যদি মেঘ থাকে, পৃথিবী অনেক গরম হয়ে যায়, আমরা তখন খুব অস্থির হয়ে যাই। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের এই দুটো ভিডিওটা দেখবে এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।